ক্যান্সারের যদি ক্যান্সার সম্বন্ধে যদি কিছু জানতে হয় তাহলে প্রথমেই জিজ্ঞাসা আসে যে ক্যান্সার ভারতবর্ষে ক্যান্সার রোগীর সংখ্যা কত। প্রতি বছর ভারতে 15 থেকে 16 লক্ষ নতুন মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন প্রতি বছর। 15 থেকে 16 লক্ষ নতুন, হ্যাঁ, এটাকে ক্যান্সার ইনসিডেন্স বলে। ঠিক আছে, এবার যদি জিজ্ঞেস করেন যে কমন ক্যান্সার কোনগুলো, ভারতবর্ষের সবচেয়ে কমন ক্যান্সার, মোস্ট কমন ক্যান্সার হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার হচ্ছে জরায়ু মুখের ক্যান্সার বা সার্ভিক্স ক্যান্সার। থার্ড মোস্ট কমন ক্যান্সার হচ্ছে ওরাল ক্যাভিটি ক্যান্সার, মানে হেড অ্যান্ড নেক ক্যান্সার। ফোর্থ মোস্ট কমন ক্যান্সার হচ্ছে লাং ক্যান্সার। ঠিক আছে, এইবার আমাদের জানতে হবে যে এইগুলোকে আমরা প্রিভেন্ট কীভাবে করতে পারি। আচ্ছা, ক্যান্সার, আমি বারবার একটা কথা বলি যে ক্যান্সার একটা রোগ নয়, মানে ক্যান্সার একটা রোগ নয়। এটা কিন্তু এরকম নয় যে কোভিড, যে হচ্ছে আপনারা হাত পরিষ্কার করুন, স্যানিটাইজ করুন, হ্যাঁ, আপনারা মুখে N95 মাস্ক লাগান, তাহলে আপনারা কোভিড থেকে বাঁচতে পারবেন, এটা কিন্তু তা নয়। ক্যান্সার কিন্তু শরীরের একমাত্র চুল আর নখ বাদ দিয়ে সমস্ত অর্গানই ক্যান্সার হতে পারে। ঠিক আছে, মানে আমার চোখের মধ্যেও ক্যান্সার হতে পারে, রেটিনোব্লাস্টোমা ছোটো বাচ্চাদের হয়, 2-3 বছরের শিশুদের। আমার ব্রেন টিউমার হতে পারে, আমার ভয়েস বক্সের ক্যান্সার হতে পারে, ওরাল ক্যাভিটির হতে পারে, লাং ক্যান্সার হতে পারে, পাকস্থলীর হতে পারে, কোলন ক্যান্সার হতে পারে, ওভারিয়ান ক্যান্সার, যে ইউটেরাইন ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, বোন সার্কোমা। এই যে বললাম, চুল আর নখ বাদ দিয়ে সমস্ত অর্গানই ক্যান্সার হতে পারে, স্কিনে হতে পারে। এবার প্রত্যেকটা ক্যান্সারের কারণ আলাদা আলাদা, ফলে সংক্ষিপ্ত পরিসরের মধ্যে ক্যান্সারের কারণ এখন আমার পক্ষে বলা খুব শক্ত। কিন্তু যদি জিজ্ঞেস করেন ওভারঅল ভারতবর্ষে যত ক্যান্সার হয় তার মধ্যে 1/3 কিন্তু টোবাকো রিলেটেড ক্যান্সার। 1/3 মানে ভারতে যত ক্যান্সার হয় তার প্রতি 3টি ক্যান্সারের মধ্যে একজন ক্যান্সারের কারণ হচ্ছে টোবাকো। সেটা যে কোনো ফর্মে হতে পারে। চিউয়েবল টোবাকো মানে গুটকা, খৈনি, জর্দা, আর আরেকটা হচ্ছে স্মোকিং, সেটা বিড়ি হতে পারে, সিগারেট হতে পারে, হুক্কা হতে পারে। ঠিক আছে, এই টোবাকো রিলেটেড ক্যান্সার হচ্ছে অ্যাটলিস্ট 30%। এরপর আছে অ্যালকোহল। এরপরে যে কমন যে কজগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ না করা। ঠিক আছে, মানে ওবেসিটি, বেশি ওজন, ওভারওয়েট হয়ে যাওয়াটা ক্যান্সারের ঝুঁকিটা বাড়ায়। তারপর হচ্ছে গিয়ে পলিউশন আর খাদ্যাভ্যাস। মানে ক্যান্সার হওয়ার কারণগুলোকে আমরা দুভাগে ভাগ করি, কিছু কারণ মডিফায়েবল, কিছু কারণ নন মডিফায়েবল। নন মডিফায়েবল কি? নন মডিফায়েবল কজই হচ্ছে যেমন এজ হচ্ছে ক্যান্সারের সবচেয়ে বড় কারণ। যত বেশি এজ হবে তত ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়তে থাকবে। ক্যান্সার মানে কি? ক্যান্সার মানে হচ্ছে এমন একটা কোষ, যে কোষটা মারা যাচ্ছে না, সে অমর হতে চাইছে, এবং শুধু অমর হতে চাইছে নয়, সে বংশবৃদ্ধি করছে খুব দ্রুত হারে। আমাদের নর্মাল সেলসগুলো তো একটা নির্দিষ্ট হারে বংশবৃদ্ধি করে। ক্যান্সার সেলসের কোনো রেগুলেশন নেই, সে অনিয়ন্ত্রিতভাবে বংশবৃদ্ধি করতে থাকে, তার কোনো আনকন্ট্রোলড ফ্যাশনে বংশবৃদ্ধি করে। এটা কেন হয়? কারণ প্রত্যেক সেলের মধ্যে তার ডিএনএর মধ্যে ডিএনএর মধ্যেই এগুলো দেওয়া আছে, এই সমস্ত সিগন্যালগুলো দেওয়া আছে যে কখন সেলটা ডিভিশন হবে আর কখন সেলটা ডিভিশন হবে না। ডিএনএতে যদি কোনো ত্রুটি হয়, যেটাকে আমরা মিউটেশন বলি, সেই মিউটেশনের কারণে হচ্ছে কি একটা ত্রুটিপূর্ণ সেল হবে। ত্রুটিপূর্ণ সেল কখন হবে? যখন একটা সেল থেকে আরেকটা কপি হবে, আরেকটা সেল, তার ডিএনএটা কপি হবে। কপি করতে গেলেই কিছু না কিছু গলদ হবে। ঠিক আছে, আমি যদি মহাভারতের আরেকটা কপি করি, সেখান থেকে আরেকটা কপি, প্রতিবারে একটু একটু করে ভুল হওয়ার সম্ভাবনা হবে যখন কপিটা করব। যত আমার বয়স বাড়বে তত তো আমার সেলগুলো কপিড হচ্ছে। আমাদের শরীরের মধ্যে সেই মেকানিজমটাও আছে যে যদি ত্রুটিপূর্ণ ডিএনএ আসে, তাহলে সেই ত্রুটিপূর্ণ ডিএনএকে রেকটিফাই করা, তাকে কারেক্ট করার পদ্ধতিও আছে, মানে ডিএনএ রিপেয়ার মেকানিজমও দেওয়া আছে। কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে সেই রিপেয়ার মেকানিজমটা দুর্বল হয়ে যায়। তার সঙ্গে হচ্ছে আমাদের এমন কিছু মডিফায়েবল কজেসের আমরা শিকার হচ্ছি, যেমন টোব্যাকো, অ্যালকোহল, এয়ার পলিউশন,
খাবারের মধ্যে, আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে, ফুড হ্যাবিটস, এক্সারসাইজ না করা, ওবেসিটি, এই সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে ডিএনএর ত্রুটি বা মিউটেশনের হার আরও বাড়ছে। তা সেই মিউটেশনসগুলো জমতে এমন একটা সময় এমন একটা কোষ তৈরি হয়ে যাচ্ছে যে কোষের ত্রুটিগুলো আর সারানো গেল না, এবং সে হয়ে গেল ক্যান্সার স্টেম সেল। তার থেকে এবার আস্তে আস্তে টিউমারটা তৈরি হচ্ছে। তাহলে আমরা ক্যান্সার প্রিভেন্ট করার জন্য কি কি করতে পারি? এক হচ্ছে টোব্যাকো থেকে দূরে থাকা, সেটা স্মোকিং হতে পারে বা চিউয়েবল হতে পারে। ইভেন যে পানের যে সুপারি, সেটা থেকে ওরাল ক্যাভিটির ক্যান্সার হতে পারে। সেকেন্ড হচ্ছে এয়ার পলিউশন। দিল্লিতে আমাদের লাং ক্যান্সারের ইনসিডেন্স অনেক বেড়েছে এয়ার পলিউশনের জন্য। থার্ড, আমরা কি করতে পারি? যে ফিজিক্যাল এক্সারসাইজ যাতে আমরা করি, সেটাকে আমরা আমাদের ওয়েটটাকে কন্ট্রোলে রাখা। চতুর্থ হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে আমরা অ্যানিম্যাল ফ্যাট কম খাবো। অ্যানিম্যাল ফ্যাট মানে আমরা হচ্ছে রেড মিট কম খাবো, নিয়ন্ত্রিতভাবে খাবো। ফিশে যে ফ্যাটটা থাকে, মাছের যে চর্বি, সেটা কিন্তু কার্সিনোজেনিক নয়, সেটা থেকে কিন্তু ক্যান্সার হয় না। মানে আমরা অ্যানিম্যাল ফ্যাট কম খাবো, কারণ অ্যানিম্যাল ফ্যাট বেশি খেলে কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা ঝুঁকি বাড়ে। আর কি হচ্ছে? আমরা প্রসেসড মিট বা ফাস্ট ফুড কম খাবো। ফাস্ট ফুড মানে কি? যে খাবারটা প্যাকেটের মধ্যে তৈরি আছে বা কোনো একটা জারের মধ্যে তৈরি আছে, আমি কিনলাম, বার করলাম, সঙ্গে সঙ্গে খেয়ে নিলাম। যে খাবারগুলো আমরা আমাদের ছোটোবেলায় খেতাম, বাড়িতে মুড়ি দিত, চিড়ে দিত, রুটি বানিয়ে দিত, হাত রুটি বানিয়ে দিত, তরকারি দিত, সবজি দিত, সেটাই তো খেতাম সকাল বিকেল দুবেলা। এখন তো সেগুলো খাচ্ছি না। এখন তো আমরা মল থেকে গিয়ে আমরা প্যাকেট থেকে বার করলাম। কেউ সসেজ খাচ্ছে, হ্যাঁ তাই না? চিকেন আমরা বাড়িতে রান্না করছি না, চিকেনের সসেজ খাচ্ছে। তো এটা ঠিক না। আর একটা হচ্ছে যেমন এই যে আমরা যে কাবাব জাতীয় খাবার খাচ্ছি, এই যে সেটাকে একটা তন্দুরের মধ্যে দেওয়া হচ্ছে, তার উপরে যে তার উপরে যে ওই যে কালো কার্বন পার্টিকেলগুলো লেগে আছে, ওর মধ্যে কিছু নাইট্রোসামাইন, কিছু এমন কেমিক্যালস আছে যেগুলো পাকস্থলী, ইসোফেগাস ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। আচ্ছা, তাহলে প্রধান 4টা যে আমাদের ক্যান্সার আছে, সেইগুলোকেই যদি আমি প্রিভেনশনের কজ বলি, তাহলেই কিন্তু অনেকটা আমরা কমিয়ে আনতে পারবো। প্রথম হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার হওয়ার একটা বড় ঝুঁকি হচ্ছে ইস্ট্রোজেনের আধিক্য, প্রোজেস্টেরন কম। কেন? আরও বেশি ওয়েস্টার্নাইজেশন হচ্ছে, ফলে মহিলারা একটু বেশি বয়সে, এখন যেহেতু ওয়েস্টার্নাইজেশন হয়েছে, তাহলে মহিলারা একটু বেশি বয়সে তাদের বিয়ে হচ্ছে, তাদের অনেকের ফার্স্ট চাইল্ড বার্থ হচ্ছে অনেক বেশি বয়সে। তাহলে একটা দীর্ঘ সময় ধরে ইস্ট্রোজেনের এক্সপোজার আছে, তাহলে এর ফলে হচ্ছে গিয়ে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব? আমরা কি আবার পেছনের দিকে হাঁটবো, কম বয়সে বিয়ে দেবো? সেটা তো সম্ভব নয়। আমরা যেটা করব, ব্রেস্ট ফিডিংকে প্রমোট করব। ব্রেস্ট ফিডিং হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটাকে কমিয়ে দেয়। ঠিক আছে? ব্রেস্ট ফিডিং করলে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি অনেকটা কমে যায়, এটা দেখা গেছে। এটা আমরা করব। তা এটা হচ্ছে প্রথম। তারপর হচ্ছে সেকেন্ড কমন ক্যান্সার বললাম, সার্ভিক্স ক্যান্সারের প্রধান কারণ 95% সার্ভিক্স ক্যান্সার একটা ভাইরাস থেকে হয়। এটা আমরা কজন জানি? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। ওই ভাইরাসের ইনফেকশন থেকেই হয়। তা ওই ভাইরাস সংক্রামিত হয় কি করে মহিলাদের মধ্যে? সেক্সুয়ালি ট্রান্সমিটেড এটা ভাইরাস। মেল পার্টনারের থেকে তিনি ওই ভাইরাসটা পান, সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয়ে। তাহলে এটা তো দেখা গেছে যে যদি সার্ভিক্স ক্যান্সার এইচপিভি ভ্যাকসিন আমরা দিই, তাহলে সার্ভিক্স ক্যান্সারের ঝুঁকি অনেকটা কমানো যায়। তাহলে সার্ভিক্স ক্যান্সারের ভ্যাকসিন আমি কখন দেব? তার মানে অ্যাডোলেসেন্ট এজ গ্রুপের মেয়েদের দিতে হবে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড হওয়ার আগে। কারণ একবার বিয়ের পরে তো তিনি তো অলরেডি এইচপিভি ভাইরাসটা তো তার ওখানে তো ক্যারিয়ার হয়েই গেলেন, তার আগেই আমাকে ভ্যাকসিনটা দিতে হবে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে। তো এটা করলে আমাদের সার্ভিক্স ক্যান্সারের ঝুঁকি অনেকটা কমে যাবে। ঠিক আছে। থার্ড হচ্ছে মোস্ট কমন ক্যান্সার, ওরাল ক্যাভিটি ক্যান্সার। ওরাল ক্যাভিটির জন্য তো সবচেয়ে বেশি দায়ী হচ্ছে গিয়ে চিউয়েবল টোবাকো। ওরাল ক্যাভিটি ক্যান্সার তো আমাদের দেশেরই প্রবলেম, ইউরোপের এটা প্রবলেম নয়, ইউএসের এটা প্রবলেম নয়। তাদের দেশে ওরাল ক্যাভিটি ক্যান্সার, আমার যেসব ফ্রেন্ডস, অঙ্কোলজিস্ট ফ্রেন্ডসরা বিদেশে থাকেন, প্র্যাকটিস করেন, তারা বলেন আমরা তো ওরাল ক্যাভিটি ক্যান্সার এখানে পাই না, টাং ক্যান্সার এগুলো তো পাই না। তার কারণ ওখানে কেউ টোবাকো চিউ করে না। এটা একটা গেল।
এই যে আমরা এখানে রেখে দিচ্ছি, এটা থেকেই ক্যান্সার, হ্যাঁ এটা থেকেই রেখে হচ্ছে। আচ্ছা, ফোর্থ যেটা বললাম লাং ক্যান্সার, তার জন্য মোস্ট কমন কজ ওই স্মোকিং অ্যান্ড এয়ার পলিউশন। তো এইগুলো যদি আমরা করতে পারি তাতে অনেকটা ক্যান্সারের ঝুঁকি আমরা কমিয়ে ফেলতে পারবো, অনেকটা। আচ্ছা, এরপরও এমন অনেক ক্যান্সার আছে যে কেউ বলছেন যে আমি স্মোক করিনি, আমি কোনো দিনও অ্যালকোহল নিইনি, আমি বরাবর ভেজিটেরিয়ান খাবার দাবার খেয়েছি, আমার কি করে ক্যান্সার হলো? ওই যে বললাম কিছু আছে নন মডিফায়েবল কজ, এজ হচ্ছে তার মধ্যে একটা বড়, যে যখন একটা সেল থেকে আরেকটা সেল ডিভিশন হচ্ছে, ডিএনএ কপি হচ্ছে, কোথাও একটা গিয়ে ত্রুটিপূর্ণ একটা ফল্টি মিউটেশন হচ্ছে যেটা বডি রিপেয়ার করতে পারেনি, ওই ফল্টি সেলটাই ক্যান্সার স্টেম সেল হয়ে টিউমার তৈরি করছে। আর কিছু আছে যে ক্যান্সার হয়তো শুরু হয়ে গেছে, সিমটম আসার আগেই যাতে আমি ধরতে পারি, তার মানে ক্যান্সার কিন্তু ওই স্টেম সেল তৈরি হয়ে গেছে, তার থেকে হয়তো স্টেম সেল ডিভিশন হয়ে ফিউ মিলিমিটারের একটা টিউমারও তৈরি হয়েছে। ফিউ মিলিমিটারের টিউমার তো কোনো সিমটম করবে না, কোনো ব্যথাও হবে না, কোনো রকম সিমটম থাকবে না, তাহলে কিভাবে ধরা যায়? সেটাকে বলে স্ক্রিনিং টেস্ট। মানে কি, একজন হেলদি অ্যাসিম্পটোমেটিক মানুষের উপরে এমন একটা টেস্ট করব যে টেস্টটা হবে খুব সাধারণ টেস্ট, সিটি স্ক্যান, পেট স্ক্যান, এমআরআই, এ সমস্ত টেস্ট নয়, সাধারণ টেস্ট, যেটার জন্য বেশি রুগীকে ঝক্কি পোহাতে হবে না, যেটা খরচা নামমাত্র, সেটা করে আমি কোনো সিমটম আসার আগেই আমি ক্যান্সারকে ডিটেক্ট করে ফেলতে পারবো, সেটাকে বলে স্ক্রিনিং। যেমন ব্রেস্ট ক্যান্সার, বিদেশে প্রত্যেক মহিলাদের 50 বছর বয়সের পরে প্রতি মহিলাদের 2 বছরে একবার করে ব্রেস্টের এক্স রে হচ্ছে, যেটাকে ম্যামোগ্রাম বলে। ম্যামোগ্রাম তো একটা এক্স রে, এটা তো কোনো বিশাল বড় কোনো টেস্ট নয়, এটা হচ্ছে স্ক্রিনিং। এটা যদি আমরা করি, আমরা ব্রেস্টে 5 মিলিমিটার, 4 মিলিমিটার, 6 মিলিমিটারের টিউমার ম্যামোগ্রামে আইডেন্টিফাই করতে পারবো। আমরা স্ক্রিন করি না, আমাদের কাছে যখন মারা আসেন তখন টিউমারের সাইজ 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, অনেক বড়। তারপর তারা আবার সেটাকে লুকিয়ে রাখেন, সংকোচে বলতে পারেন না। অনেকে ভাবেন যে ব্রেস্ট ক্যান্সার ব্যথা তো হচ্ছে না, তাহলে কেন ডাক্তারবাবুর কাছে যাব? ব্রেস্ট টিউমার তো গোড়ার দিকে প্রথমে ব্যথা হয়ই না, একেবারে পেনলেস হয়। আর একটা ক্যান্সারের স্ক্রিনিং আছে, সার্ভিক্স ক্যান্সারের স্ক্রিনিং আছে। আপনি যদি প্যাপস্মিয়ার করেন, প্যাপস্মিয়ার তো বড় টেস্ট নয়, কিচ্ছু না, আপনার একটা ভ্যাজাইনা থেকে একটা হচ্ছে গিয়ে একটা সার্ভিক্স থেকে একজন গাইনোকোলজিস্ট নেন, সার্ভিক্সের উপর থেকে একটা সোয়াব নেওয়া হয়, টেস্ট করা হয়, এই সামান্য টেস্ট প্যাপস্মিয়ার। এটা করলেও আপনি হচ্ছে গিয়ে যে সার্ভিক্স ক্যান্সার হতে যাচ্ছে সেটা আপনি আগেই প্রিক্লিনিক্যাল স্টেজে আপনি বুঝতে পারছেন। তো এরকম কিছু আছে স্ক্রিনিং। আর ক্যান্সারের চিকিৎসার যে খরচের কথা আমি খুব সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যত লেট স্টেজে ক্যান্সার ডায়াগনোসিস হবে তত কিওরের চান্স তত কম, খরচ তত বেশি, আকাশ ছোঁয়া। এই যে যত ইমিউনোথেরাপি, এই যে সমস্ত কস্টলি মেডিসিন, আধুনিক সমস্ত চিকিৎসা, এগুলো কিন্তু সব বেশিরভাগেরই প্রয়োজন অ্যাডভান্স স্টেজ। যত আর্লি স্টেজে তত আপনার হচ্ছে গিয়ে তত ক্যান্সারের ট্রিটমেন্টটা তত সহজ। ওই যে আমি বললাম যে তিনটা মোডালিটি আছে, ক্যান্সার সার্জারি, ক্যান্সার রেডিয়েশন, ক্যান্সার মেডিসিন। যত কম স্টেজ এই তিনটের মধ্যে তত কম ব্যবহার, আর যত বেশি স্টেজে তখন দেখা যাবে তিনটেকেই লাগাতে হচ্ছে, সঙ্গে নিতে হচ্ছে, তখন খরচা বাড়ছে। এবং 4th স্টেজের ক্যান্সার একটা সিস্টেমিক ডিজিজের মতো, ব্লাড প্রেশার, ডায়াবেটিসের মতো, যেটার কোনো কিওর নিয়ে আপনি কন্ট্রোল করে রাখতে পারেন। 4th স্টেজের ক্যান্সার যেমন ব্লাড প্রেশার, আমি সারা জীবন প্রেশারের ওষুধ খেয়ে যাব। আমার ডায়াবেটিস আছে, আমি সারা জীবন সুগারের জন্য মেটফর্মিন খেয়ে যাচ্ছি বা ইনসুলিন নিয়ে যাচ্ছি, কারণ এটা আমার সিস্টেমিক ডিজিজ হয়ে গেছে। শরীরের প্রত্যেক সেলেই তো আমার সুগারের বিষয়টা রয়েছে। সেরকম ক্যান্সার যখন 4th স্টেজে পৌঁছে গেল তখন আমাকে সারা জীবনই কোনো না কোনো ওষুধের ওপরে থাকতে হবে, খরচাটা তখন বেড়ে যায়।